বন্যা কবলিত এলাকায় পানি নামতে থাকায় ঘরে ফিরছেন ভুক্তভোগীরা। বসতভিটা মেরামত নিয়ে দুশ্চিন্তা, নষ্ট হয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। এখন নতুন ভাবে যদি বীজ পালায়, এই বীজ কই পাই কই? মাছ, সবজি বাগান, ধান সবকিছু তো একবারে তুলে গেছে। নারায়ণগঞ্জে আদমজি ইপিজেড গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড, পুড়েছে বিপুল পরিমাণ মালামাল। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিত্যক্ত ভবনেই চলছে চিকিৎসা সেবা, যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। আমাদের খাবারের উপরে বাজি সেবে ধরে ধরে পড়তে ভয়ভীতি লাগে যে বিল্ডিংটা কখন না জানি বসে পড়বে। আমরা তো রুগী আছে, তাতে বড় রুগী আছে, আমাদের খবর নেই। দর্শক আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা কবলিত বেশিরভাগ এলাকা থেকে পানি নেমেছে, বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই উপজেলা বাঁশখালী ও সাতকানিয়ার আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা। তবে কিছু নিচু এলাকা এখনো জলাবদ্ধ। এদিকে পানি নামলেও বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় দুশ্চিন্তায় অনেক দরিদ্র পরিবার। সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছে তারা। সংকট রয়েছে বিশুদ্ধ পানিরও। বন্যায় দুই উপজেলার বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে, চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি। সারমিয়ার বাজার এদিকে একটা স্রোত গ্যাস আছে, এটা খনন করে বড় করতে হবে। এটা বড় করলে এটা পানি যায় না। এখানে অনেক ঘর ধসে পড়ে গেছে, রোড গার্ডের অবস্থা করুন পরিণতি, বুঝছেন। এখানে এটা বিষয় এখন সরকার থেকে আমরা দ্রুত কামনা চাচ্ছি রোড গার্ড সংস্কার এবং বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ। বান্দরবানে বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঘখালী নদীর পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরছেন বানভাসী মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়ে ব্যস্ত ভুক্তভোগীরা। অনেকে চেয়েছেন সরকারি সহায়তা। এই কষ্টর আর কোনো সীমা নাই। এই আজ ৬-৭ দিন তোমার এইরকম দুধ বেরোছি পানির ভিতরে। তাদেরকে যদি একটা পুনর্বাসন করে দেয়, আমরা ওখানে ভালো থাকতে পারবো, ভালো কিছু করতে পারবো। আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে লেখাপড়াও করাতে পারবো। যদি একটু কোনো রকম সরকার যদি সহযোগিতা করে, আমাদের একটু ভালো উপকার হয়। রাঙামাটিতেও বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের পানি, তবে কিছু নিচু এলাকা এখনো তলিয়ে আছে পানিতে। বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে বাসিন্দারা। বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও দীঘিনালার সরাসরি সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। এদিকে কক্সবাজারেও নিম্নাঞ্চলের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে চকরিয়া ও পেকুয়ার কিছু স্থানে এখনো জলাবদ্ধ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, যেসব এলাকা থেকে পানি নেমেছে সেখানকার সার্বিক অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন? জ্যোতি, আমরা দেখছি যে পানি নামার পর সবচেয়ে বেশি যে সমস্যাটিতে আসলে এখানকার বানভাসী মানুষ পড়েছে সেটি হচ্ছে সড়ক ব্যবস্থা। অর্থাৎ বন্যার পানি এবং পাহাড়ি ঢলের কারণে এখানকার বেশিরভাগ আঞ্চলিক সড়ক অর্থাৎ গ্রামের ভেতর যেই প্রধান সড়কগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই আসলে ভেঙে গিয়েছে। এবং বাঁশখালীতে আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এখানকার বেশিরভাগ ঘরবাড়ি আসলে ছিল মাটির তৈরি। অর্থাৎ এই যে বন্যার পানি কিংবা এই যে পাহাড়ি ঢল, সেই স্রোতে কিন্তু এখানকার বেশিরভাগ
মাটির ঘর ধসে পড়েছে। শুধু সরকারি হিসেবেই তারা আসলে বলছেন যে পুরোপুরি তারা এখনো পর্যন্ত হালনাগাদ না হলেও গতকাল পর্যন্ত ৩৫০০ মাটির ঘর আসলে ধসে পড়ার কথা তারা বলেছেন এবং সেই ঘরগুলো মেরামতের আসলে করার কোনো প্রক্রিয়া আসলে নেই, অর্থাৎ এই ঘরগুলো পুনরায় নতুন করে আসলে তৈরি করতে হবে। ফলে এখানকার যারা শ্রমজীবী কিংবা কৃষক বা মাছের ব্যবসা যারা করেন তাদের পক্ষে আসলে এই ঘরগুলো নির্মাণ করা আসলে খুবই দুরূহ হয়ে পড়েছে এবং এখানকার যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসলে অতিরিক্ত বরাদ্দের কথাও আসলে আমরা বলতে শুনছি। বিশেষ করে এখানকার যারা বেড়িবাঁধ কিংবা উপকূলীয় এলাকায় আছে সেখানে এখনো কিছু কিছু জায়গায় পানি জমে রয়েছে, ঘরবাড়িতে অনেকেই এখনো ঢুকতে পারেনি, কাদা রয়েছে, ঘরের চুলায় এখনো আসলে তারা আগুন ধরাতে পারেনি রান্না করার জন্য। এখানকার সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদেরকে কিছুটা ত্রাণ দিচ্ছে, সেগুলো খেয়েই তারা আসলে জীবনযাপন করছে। অর্থাৎ সামনের দিকে আসলে স্থায়ী যে পুনর্বাসন সেটির দিকে আসলে এখানকার যারা বানভাসী মানুষ রয়েছেন তারা জোর দিচ্ছেন এবং প্রশাসনের লোকজনও আমরা এই যেখানে রয়েছি বাঁশখালীতে সেখানে কিছুক্ষণ পরে দুর্যোগ ত্রাণমন্ত্রী আসার কথা রয়েছে এবং তিনি এখানকার বানভাসী মানুষের মধ্যে ত্রাণ দেওয়ার কথা রয়েছে। তবে এখানকার মানুষ বলছে যে এখন ত্রাণের চেয়ে তাদের আসলে স্থায়ী যে পুনর্বাসন সেটি আসলে সবচেয়ে বেশি প্রয়োজন। একই সাথে আমরা দেখছি সাতকানিয়া উপজেলায় আসলে যেসব উপকূলীয় এলাকা রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত পানি রয়েছে। পরবর্তী যে ব্যবস্থা গ্রহণ অর্থাৎ বন্যা পরবর্তী যে বিষয়গুলো প্রয়োজন সবচেয়ে বেশি সেই বিষয়গুলোর দিকে আসলে সরকারকে জোর দেওয়ার দাবি জানাচ্ছেন এসব বানভাসী মানুষ। সুমন, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়েছে হাজারো কৃষক ও মৎস্য চাষীদের স্বপ্ন। ধীরে ধীরে পানি নামছে আর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ধার দেনা করে আবাদ করা কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়েছে। ভেসে গেছে হাজারো পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, দ্রুতই তাদের দেওয়া হবে সরকারি সহায়তা। মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষক সুবিমল সিংহ ১২ বিঘা জমির জন্য আমনের বীজতলা তৈরি করেছিলেন, কিন্তু ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যায় সম্পূর্ণ বীজতলা নষ্ট হয়েছে। 15 ফুট আলি ফালাইছিলাম, এই আলি তো সব নষ্ট হয়ে গেছে গিয়া। এই আলি দিয়া তো রোয়া আর সম্ভব না। এখন নতুন ভাবে যদি বীজ ফালাই, এই বীজ কই পাই কই। একই পরিণতি জেলার হাজারো কৃষকের। বৃষ্টি ও বানের জলে ডুবেছে জমি, নষ্ট হয়ে গেছে অন্তত 500 হেক্টর জমির ফসল, সেই সাথে ভেসে গেছে পুকুরের মাছ। ধানগুলা নষ্ট হয়েছে, এরপরে আবার বীজ ধানও পচিয়া এই অবস্থা। আমরা তো বন্যা পুরাপুরি খেতিব, আমরা আলি উলি নাই, বরু ফয়লা নিল, বরু ক্ষেত আপনার একটা লস বলাইল। 4 কেয়ার ক্ষেত করছিলাম, বন্যা একবারে ডুবাইয়া একবারে নষ্ট করে লইছে আমরা। হবিগঞ্জেও খোয়াই নদীর বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় ফসল নষ্ট হয়েছে বহু চাষির। একদিকে হারিয়েছেন কষ্টের ফসল, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। এমন অবস্থায় দিশেহারা চাষিরা। কিস্তিতে টেহা তুললে আমি ফসল ফলাইছি, বিরসার মধ্যে 2টা বিরসা করছি, বন্যা নিছি গা। আমাদের লাউ বিছা গেছে, কুমড়া বিছা গেছে, বেগুন বিছা গেছে, কইশাক বিছা গেছে, আমাদের ধান গেছে। আমরা এলাকার যারা মাছ, সবজি বাগান, ধান সব কিছু তো একবারে তুলে গেছে, অনেকের ঘর বাড়ি পড়ছে। আমার 2 বিঘা কইশাক আছে, 2 বিঘা কইশাক নিছি গা, আমার চলা খুবই অসুবিধা, চলতাম না। শুধু কৃষকই নন, মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলার প্রায় 1,500 পুকুরের বিপুল পরিমাণ মাছ ও পোনা ভেসে গেছে বন্যায়। আমার ছেলেটা অসুস্থ, আমি চাইছিলাম ওই হার্ট অ্যাটাক করছে, রিং লাগাইতাম চাইছিলাম ওই মাছ বেচা। ওখানে রাত্রে ওটার 2টা সময় পানি আইয়া আমার মাছ সব লইয়া গেছি গা। 1.5 জায়গা রয়েছিলাম ভাই, খুব রেনি হইয়া কিস্তি মিস্তি তুললে গরিব মানুষ রাস্তা কাজ করি যা আছে এটা সব পড়ছে, এটা গা, এটা আর ঠিকবে না। আমরা কিভাবে চলবো বা চলি এ খাল্লাইছানে আর কেউ জানে না। টানা বৃষ্টি থামলেও ভোলায় এখনও বহু কৃষকের জমি তলিয়ে রয়েছে পানিতে। অথই জলে ডুবে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির আবাদ। এই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াবেন জানেন না কৃষকরা। এটার মধ্যে আমি 70 কেজি ধান বানিয়েছি, এই ফেলায় 8 দিনের বৃষ্টি আমার ধানটা ফসে গেছে গা। আজ 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত পানি খেতে, এই পানি কোনো দিকে যায়ও না, হরও না, কিন্তু জ্বালাড়ি আমার পচে যাইতে আছে। এখন আমরা যে সামনে দিতে কি করবো, আমার কোনো বিকল্প পথ নেই। আমি অনেক টাকা ধার দেনা করে জ্বালা চান্দি বানিয়েছি, হ্যাঁ, এখন আমার জ্বালা টানা 1 সপ্তাহ বৃষ্টিতে আমার জ্বালা সব নষ্ট গেছে। আমাকে জ্বালা খেতে 1 কাড়ু পানি, বিল কাল সব তলে রয়েছে, ফুকুর টুকুর সব তলে রয়েছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকের
তালিকা করা হচ্ছে। এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রণোদনা বরাদ্দ পাওয়া মাত্রই বিতরণ করা হবে চাষিদের মাঝে। বৃষ্টিটা কমলে পর আমরা সরাসরি মাঠে গিয়ে কৃষকদের সরেজমিনে ক্ষেতের অবস্থা দেখে আমরা ক্ষয়ক্ষতিটা আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, তারা সেই অনুপাতে হয়তো কোনো ব্যবস্থা নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য হয়তো কোনো প্রণোদনার প্যাকেজ হয়তো আসতে পারে। বৃষ্টি ও বন্যায় ভোলা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্রায় ২,৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদম জিপিজেডে একটি গার্মেন্টসের গোডাউনে আগুনে পুড়েছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিস জানায় ভোর ৪টার দিকে অনন্ত অ্যাপারেলসের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে একে একে ছুটে যায় ৯টি ইউনিট। আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করে স্থানীয়রাও। সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এরই মধ্যে পুড়ে যায় গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো খবর পাইনি। আর ভিতরে কি কারণে আগুন লেগেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনই বলা যাবে না। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা তদন্ত কমিটি হবে, তারা বের করবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদীতে ২ মাসের শিশুর ওপর নির্যাতন চালিয়েছে তারই চাচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরই তিনি পলাতক। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার সদর উপজেলার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। এতে মায়ের সন্দেহ হয় তার অনুপস্থিতিতে কেউ সন্তানকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতে সোমবার গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান তিনি। পরে ভিডিওতে দেখতে পান চাচি লতা ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দিচ্ছেন। ভুক্তভোগী পরিবার বলছে ঝগড়ার জেরেই এই ঘটনা। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। তবে ভিডিও ভাইরালের পর গতরাতে লতার স্বামী ও বাবাকে আটক করে থানায় নেয় পুলিশ। পরিবার মামলা করতে রাজি না হওয়ায় সমাজসেবা কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করেন। ভুক্তভোগী শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে মানে একটু করছিল হয়তো কথা ঘাটাঘাটি হয়েছিল একটু ব্যবস্থা নিচ্ছি, অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই ব্যক্তিকে পাঠানো হবে বলে না ওই এটাই তো আর কি। আর ওদেরকে কোর্টে পাঠাবো, রিমান্ডে আনবো, এই প্রক্রিয়া। মানে কয় দিনের রিমান্ড পাঠাবেন আপনারা? ৪ দিনের। মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবন দীর্ঘদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেখানেই চলছে চিকিৎসা সেবা। ভবনটি ঝুঁকিপূর্ণ জেনেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা, আর সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এটি মেহেরপুরের ৩১ শয্যা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। ঝুঁকিপূর্ণ হয় প্রায় ১ যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়, কিন্তু শয্যা সংকট আর রোগীর চাপ নিয়ে সেই ভবনেই চলছে চিকিৎসা কার্যক্রম। নওপাড়ার ইব্রাহিম জোয়াদ্দার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন এই হাসপাতালে। মহিষখোলা গ্রামের মনিরুল ইসলাম টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই থাকতে হচ্ছে তাদের। প্রতিদিন আসছে অসংখ্য রোগীও। আমাদের খাবারের উপরে বালি সিমেন্ট ধরে পড়তে, এই বিল্ডিংটা মেরামত কাজ বা নতুন যাই হোক সরকার যেভাবে তাড়াতাড়ি করলে ভালো হয়। 4 দিন ভর্তি আসছে, 4 দিন আইসি আমার চোখে পড়েছে ভাঙা। আমার ব্যক্তিগত নিজের ঘর যদি হইতো তাহলে বা আমি দেখি তো আমি ওই ঘর ছেড়ে দিয়ে পালাতাম। ভবনের ছাদও দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তরা। বিভিন্ন স্থানে বড় রড বেরিয়ে আসায় আতঙ্কে থাকেন রোগী ও স্বজনরা। পরিস্থিতি বিবেচনায় ২০১৩ সালে মৌখিকভাবে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে রোগীর চাপ সামাল দিতে ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের তো ভবনটাই বেশি রুগী হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো রুগী আছে, তাতে বড় রুগী আছে আমাদের ভবনের চারদিক খসে পড়ছে, কারেন্টের তারগুলো বলছে, ঠিক মতোই আসে না। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসতেছি প্রতিনিয়ত, যেখানে আমাদের ভয় ভীতি লাগে যে বিল্ডিংটা কখন না জানি ধসে পড়বে বা উপরের ছাদ ভেঙে দেখা যাচ্ছে পড়ে, যা জীবনের ঝুঁকি। হয়তো বা এতে কোনো প্রাণহানিও ঘটতে পারে। পরিত্যক্ত ঘটনার পরেও বিল্ডিংটা এখনও ব্যবহৃত হচ্ছে টিকাদানের ক্ষেত্রে এবং
ডায়রিয়া ওয়ার্ড হিসাবে, কখনো ডেঙ্গু, কখনো করোনা, মানে যখন যেটা সরকারি হয় তখন ব্যবহার হয়। তাহলে পরিত্যক্ত ভবনে যখন চিকিৎসা নিতে আসে তাহলে রোগী তো মারাত্মক ঝুঁকি থাকে, মানে ঝুঁকির ওপর ঝুঁকি। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি এরই মধ্যেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছুটা মেরামত করে চালানো হচ্ছে। তো এই বিষয়ে আমরা স্থানীয় যে এমপি ছিল ওনার সাথেও কথা বলছি, ওনাকেও জানাইছি, উনিও ডিও লেটার দিয়েছেন। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। মূলত এই কাজটা করেছে আমাদের হেলথের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইসিডি যারা করে, তাদের সাথে করছে। গতকালকে ওদের একজন সদস্যও আসছিলেন, উপপ্রকৌশলী, তার সাথেও এটা নিয়ে কথা হয়েছে। এইসিডি যেটা বলছে যতদিন না হচ্ছে আমরা এটা পুনরায় মেরামত করব। 1963 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2006 সালে 50 শয্যায় উন্নীত হয়। বর্তমানে প্রায় 4 লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল এই প্রতিষ্ঠানটি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 12:30টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্ক এলাকায় এসএটিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রফিউল ইসলাম টুটুল সহ কয়েকজন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুজন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। একটি গুলি তাদের চেয়ারে লাগে, এতে একজন সাংবাদিক সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা উদ্ধার করে। পুলিশ জানায়, কে বা কারা কি কারণে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলে অবকাঠামো উন্নয়ন আর রক্ষণাবেক্ষণে কাজ করে এলজিডি। সাতক্ষীরায় এলজিডির আওতায় রয়েছে 9,294 কিলোমিটার সড়ক। এর মধ্যে পাকা 2,275 কিলোমিটার, ইটের সোলিং 1,230 এবং কাঁচা সড়ক প্রায় 6,000 কিলোমিটার। সড়ক নিয়ে কোথাও কোথাও সন্তুষ্টি, কোথাও ভোগান্তিতে মানুষ। দপ্তরটি বলছে, ভোগান্তি লাঘবে কাজ চলছে। সাতক্ষীরা সদরের কদমতলা থেকে বৈকারি সড়কের দূরত্ব 17 কিলোমিটার। 5 বছর ভোগান্তির পর এই সড়কের সাতানি বাজার থেকে সিকড়ি পর্যন্ত দুর্ভোগ কেটেছে। এলজিইডির তৎপরতায় কাজ নিয়ে সন্তুষ্ট চলাচলকারীরা। রাস্তা খুঁড়ি পিস খুঁড়ি উল্টো খালি ছিল, অনেক দুর্ভোগ ছিল। রাস্তাটা দ্রুত হয়ে গেছে, মানুষের চলাফেরা ভালো হচ্ছে। তবে সিকড়ি থেকে জেলার সীমান্ত এলাকা পর্যন্ত 5 কিলোমিটার ভাঙা সড়কেরও সংস্কার চান এলাকাবাসী। স্কুল কলেজের শিক্ষার্থীরা যেতে মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হয়, গাড়ির বিভিন্ন রকম পাশপাতি ভেঙে যায়, আমরা ক্ষতিগ্রস্ত হই বেশি। জেলায় বিভিন্ন স্থানে 100 কিলোমিটারের বেশি সড়ক ক্ষতিগ্রস্ত। গেল অর্ধ যুগে উন্নয়ন কাজের সংখ্যা 312টি, এর মধ্যে শেষ হয়েছে 179টি। চলমান 133টি কাজে রয়েছে নানা প্রতিবন্ধকতা, জনবল সংকট, বলছেন জেলার নির্বাহী প্রকৌশলী। আমরা যে এস্টিমেটগুলো করি এখানে লোকালি অ্যাভেলেবেল যে স্যান্ড সেটাকে অন্তর্ভুক্ত করি। যদি লোকালি অ্যাভেলেবেল স্যান্ড অন্তর্ভুক্ত না করে বাইরের বালি দিই তাহলে আমাদের এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়, আমাদের প্যাকেজের কস্টিং অনেক বেড়ে যায়, জন্য লোকালি অ্যাভেলেবেল স্যান্ড দিয়ে করি, কিন্তু এটা আমাদের অনেক সংকট। এদিকে কুশখালী ইউনিয়ন পরিষদ থেকে মৃগীডাঙ্গা বাজার সড়কে সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হলেও সত্যতা মেলেনি। আপনার বাইরে যদি পাশে থাকে, আপনার ভালো হবে না, রাস্তাটা ভালো, আপনি বাইকে করে আসেন, আপনার ভালো না, এটাই তো চাই, আপনিও চান, আমিও চান, ওনারাও চাই। তো আমরা সবাই যখন একই জিনিস চাই তাহলে ভুল বোঝাবুঝি হবে কেন? একটু ঠান্ডা মাথায় করতে হবে। রাস্তা যখন তৈরি হয় শুরুতে মালটা হট মিক্সটা অবশ্যই এটা উঠে যাবে, আর যখন উঠে যাবে তখনই বুঝবো যে এটাতে সাফিসিয়েন্ট বিটুমিন কন্টেন্ট আছে। এতে এটা প্রপারলি হার্ড হওয়ার জন্য ন্যূনতম সময় তো অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ এটা উঠবে, এটাই স্বাভাবিক। জেলার চলমান বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করেন নির্বাহী প্রকৌশলী। জানান, কাজের মান নিয়ে আপোষের সুযোগ নেই, অনিয়ম পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। রাস্তার কাজ চলমান অবস্থায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো অনিয়ম বা নিম্নমানের কাজের অভিযোগ ওঠে তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিই। কোনো নিম্নমানের কাজ করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। উন্নয়ন প্রকল্পে ঠিকাদারের লভ্যাংশ রেখেই ব্যয় নির্ধারণ করে সরকার। প্রশ্ন ছিল, এরপরও সঠিক সময়ে কাজ বাস্তবায়নে বাধা কোথায়? 2026-27 অর্থ বছরে সাতক্ষীরায় এলজিইডির উন্নয়ন কাজ হবে 300 কোটি টাকার বেশি।
দপ্তরটি বলছে অতীতের যে কোনো সময়ের চেয়ে সাতক্ষীরা এলজিইডি এখন গতিশীল। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।